সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান মিট দ্য এমটিওস। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে কমপ্লিটলি তিনটা ভিন্ন ইউনিভার্সিটির, তিনটি ভিন্ন সাবজেক্টের এবং তিনটি ভিন্ন ব্যাংকে সম্প্রতি নির্বাচিত হওয়া তিনজন এমপিও আছেন। তাদের পরিচয় ওনারা নিজেরাই দিবেন। আমি শুধু শুরুতে এতটুকুই বললাম, তারা তিনজন কমপ্লিটলি তিনটা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসা, তিনটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এবং তারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছে। আমরা আজকে তাদের এই চান্স পাওয়া বা এই নির্বাচিত হওয়া, চাকরি পাওয়া, এই অভিজ্ঞতাগুলো জানবো। তাদের মধ্যে একটা মাত্র জিনিস হচ্ছে কমন, সেটা হচ্ছে তারা সবাই এই মুহূর্তে আইবিতে এমবিএ করতেছে। আমাদের সাথে আছেন, আমি শুধু নিক নেম গুলো বলবো, ওনারা নিজেদের পুরো পরিচয় দেবেন। শফিক, যিনি আইবিতে 66 এমবিএ ব্যাচে এমবিএ করছেন। রেজা, আইবিএতে এমবিএ করছেন 66 ব্যাচে। এবং চৈতি, তিনি 67 ব্যাচে এমবিএ করছেন। পুরো অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের সাথে থাকবো আমি, মাহমুদ। আমিও বর্তমানে আইবিএতে এমবিএ করছি 66 ব্যাচ। এই মিট দ্য এমটিও এই প্রোগ্রামটার আসলে উদ্দেশ্যটা হচ্ছে দুটো জিনিস। এক, আপনারা যারা আইবিএ প্রস্তুতি নিচ্ছেন, এই প্রস্তুতিটাকে কিভাবে আসলে চাকরি বাকরির ক্ষেত্রে ইউটিলাইজ করা যায়। ধরেন আপনি আইবিএতে চান্স পেলেন, এটা তো আপনার চাকরি হয়ে গেল না। আপনি একটা ভালো প্রতিষ্ঠানে আবার পড়ার সুযোগ পেলেন, যেখানে মূলত প্রফেশনাল বেশ কিছু জিনিস আপনি শিখতে পারবেন। কিন্তু এটা তো আসলে আপনার ফাইনাল ডেস্টিনেশন না। আপনি এমবিএ শেষ করার পরে কিংবা আগে আপনাকে কিন্তু আবার সেই চাকরির জন্যই চিন্তা করতে হবে। সুতরাং আপনি একটা বিশাল প্রস্তুতি নিলেন, এরপরে এমবিএ শুরু করলেন, তারপরে দেখা গেল আপনি চাকরি বাকরির ব্যাপারে উদাসীন হয়ে গেলেন। আসলে কেউ হয় না, কিন্তু যেটা হয়, এই প্রস্তুতিগুলো অনেকাংশেই মরিচা পড়ে যায়। তো এটা যেন না হয়, এই জিনিসটুকু আপনাদের তাদের অভিজ্ঞতার মাধ্যমে মনে করিয়ে দেয়া। আর একটা জিনিস হচ্ছে, আইবিএ প্রস্তুতি সরাসরি আপনাকে কিভাবে এই চাকরির প্রস্তুতিগুলোতে বা ব্যাংকের বিশেষত প্রস্তুতিগুলোতে হেল্প করতে পারে, এটা তাদের কাছ থেকে শোনা। আমরা প্রথমেই শফিকের কাছে যাব। শফিক, আপনার পরিচয় আমরা আপনার মুখে শুনতে চাই। ধন্যবাদ মাহমুদ ভাইকে। আমি আজকে মাহমুদ ভাইয়ের মাধ্যমে আজকের অনুষ্ঠানে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। প্লাস হচ্ছে আমার যারা সহ আলোচক আছেন তাদেরকেও স্বাগত জানাই। তো আমি বিবিএ করেছি রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে, দেন হচ্ছে কিছুদিন কর্পোরেটে জব করেছি, তারপর আবার এমবিএ পরীক্ষা দিয়ে ডিইউ আইবিএ তে এমবিএ তে ভর্তি হলাম 66 ব্যাচে, অর্থাৎ গত বছর। এবং হচ্ছে তারপর 1 বছর ফুল টাইমে এমবিএ করেছি, অর্থাৎ দিনের বেলায় ক্লাস করতাম। তারপরে হচ্ছে 2 সেমিস্টার কমপ্লিট করার পরে আমি থার্ড সেমিস্টার থেকে সুইচ করে পার্ট টাইমে চলে যাই। পার্ট টাইমে গিয়ে আমি প্রথমে জব নেই হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, যেটা বাংলাদেশের রিনাউন্ড পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। সেখানে সেখানে মোটামুটি 4 মাসের মতন জব করলাম। রিসেন্টলি আমি জয়েন করেছি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তে এমটিও হিসেবে। আহ এই হচ্ছে আমার বেসিক পরিচয়। আচ্ছা মাহমুদ ভাই, আর কিছু বলার হ্যাঁ, প্রয়োজন আছে কিনা? না, আমার মনে হয় যথেষ্ট। শফিক এমন একজন মানুষ যে বাংলাদেশের যেটা স্বনামধন্য আইবিএ তে পড়াশোনা করে এসেছেন, এক জায়গায় করছেন আর এক জায়গায় এসেছেন। তো শফিক যখন কোনো ড্রেস বা কোনো কিছু সিলেক্ট করতে যায়, তাকে কিন্তু আলাদা করে দুটো আইবিএ মেনশন করতে হয়। হ্যাঁ, আমরা শফিকের আলাদা আলাদা ব্র্যান্ডেড বিভিন্ন ড্রেসও দেখেছি। আমরা রেজার কাছে যাব। রেজা, খুব সংক্ষেপে তোমার পরিচয় জানতে চাই। তো হ্যালো এভরিওয়ান, ওদের যারা দর্শক আছে তাদের সবাইকে স্বাগতম। আমি হচ্ছে শেখ রেজা হায়দার। আমি গত বছর এমবিএ 66 এ ভর্তি হই। এখনো এটা কন্টিনিউ করতেছি। এখন আমি ফুল টাইম এমবিএ তেই আছি এবং হচ্ছে আগামী মাসে আমি ওয়ান ব্যাংক পিএলসি তে অ্যাজ এন এমটিও হিসেবে জয়েন করি। আর এর আগে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ইংলিশে অনার্স করেছি। দ্যাটস অল। তো আপনারা অনেকেই জানতে চান, আমি বাংলায় পড়াশোনা করেছি, আমি অমুক সাবজেক্টে পড়াশোনা করেছি। রেজা কিন্তু প্রথাগত একদম কমপ্লিটলি আর্টস এর সাবজেক্ট যদি বলি, সেখান থেকে পড়াশোনা করে এসেছে। এবং রেজা কিন্তু আমাদের ক্লাসে, আপনারা যারা ভালো রেজাল্ট বলতে যা মনে করেন, তাদের মধ্যে একজন। সুতরাং আপনি ব্যাকগ্রাউন্ড কোথায় ছিল এটা আসলে লিটারালি ম্যাটার করেন। আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে পড়াশোনা করে এসেছে, এই জন্য কিন্তু রেজার চাকরি পেতেও কোনো সমস্যা হয়নি। আমরা চৈতির কাছে যাব। চৈতি, আপনার পরিচয় যদি একটু শুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আর পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে স্বাগতম। আমি সাবরিন সুলতানা চৈতি।
আমি এমবিএ 67 ব্যাচে এবার সিলেক্টেড হয়েছি এবছর। এর আগে আমার গ্র্যাজুয়েশন ছিল কুয়েট থেকে। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমার গ্র্যাজুয়েশন ছিল বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে। দেন গ্র্যাজুয়েশনের পরে আমি প্রায় 2.5 বছর একটা রিসার্চ ইনস্টিটিউশনে জব করেছি। এটা গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউশন ছিল, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। সেখানে জব করা অবস্থায় আমি হচ্ছে আইবি এর জন্য প্রিপারেশন নেই। দেন আইবিএ তে সিলেক্টেড হই এবং পাশাপাশি এনআরবি ব্যাংকে সিলেক্টেড হই। সো এই দুটো পরিচয় নিয়ে আপাতত আমি আছি। আমি আইবি এর পাশাপাশি এনআরবি ব্যাংকে এমটি হিসেবে সিলেক্টেড হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের সহজ কিছু প্রশ্নের এখনই উত্তর দিয়ে দিতে চাই। সেখানে দেখবেন শফিক এবং চৈতি এরা কিন্তু দুজন ফুল টাইম চাকরি করে আইবিএ প্রস্তুতি নিয়েছিলেন এবং তাদের চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তারা কিন্তু পরবর্তীতে ফুল টাইম প্রোগ্রামে জয়েন করেছেন। একই সাথে রেজা কিন্তু আগে চাকরি করছিলেন না, তিনিও প্রস্তুতি নিয়েছিলেন, তিনিও চান্স পেয়েছিলেন। সুতরাং ব্যাংকের এমটিও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনি আগে চাকরি করেছেন কিংবা করেননি, আপনি কোন সাবজেক্ট থেকে এসেছেন কিংবা আসেননি, এই ব্যাপারগুলো একদমই ম্যাটার করে না। অল ইট ম্যাটার্স আপনার পারফরমেন্স। আমরা খুব দ্রুত সবার কাছ থেকে এক দুটো ওয়ার্ডে শুনবো কোন ব্যাংক এই মুহূর্তে কেমন স্যালারি অফার করেছিল, এবং আপনার প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি যখন পার্মানেন্ট হবেন তখন আপনাকে এই মুহূর্তে মার্কেটের অ্যাভারেজ স্যালারি তারা কেমন অফার করছে। শফিক, রেজা এবং চৈতি, আপনারা যদি একটু বলেন। বর্তমানে হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক এমটিও হিসেবে অফার করছে 60,000, অ্যান্ড আফটার প্রবেশন পিরিয়ড, দ্যাট মিনস 1 ইয়ার, তারা হচ্ছে অফার করবে 72,140। এইটা হচ্ছে অন্যান্য কিছু ব্যাংক আছে যেগুলো হচ্ছে এর চেয়ে বেশি অফার করে, যেমন প্রাইম ব্যাংক সোফার আইনো 65 অফার করে, সিটি ব্যাংক তারা প্রবাবলি 80,000 অফার করে। বাট ইসলামী ব্যাংকগুলোর মধ্যে বা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক সবচেয়ে বেশি অফার করে, যেটা হচ্ছে 60,000 অ্যাজ এন এমটিও। শফিক, সরি, রেজা, আপনার কাছ থেকে যদি শুনি। অ্যাজ এন এমটিও আপনি ওয়ান ব্যাংক পিএসসি তে যখন জয়েন করবেন আপনাকে ইনিশিয়ালি হচ্ছে 55,000 অফার করা হবে। আর আফটার প্রবেশন মানে এক বছর 1 বছর এমটিও হিসেবে থাকার পরে আপনি পার্মানেন্ট হবেন এবং সিনিয়র অফিসার হিসেবে আপনাকে অ্যাবজর্ব করা হবে, এবং তখন আপনার স্যালারি হবে হচ্ছে 70,200 এর মতো। সো এটা আমাদের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা যেসব ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে, যারা কমার্শিয়াল ব্যাংক, তাদের ক্ষেত্রে এটা এভারেজ একটা স্যালারি তারা দিয়ে দিয়ে থাকে। চৈতি, এনআরবি ব্যাংক এই মুহূর্তে কেমন সুযোগ সুবিধা দিচ্ছে, এনআরবি আপনাদের ব্যাংক কেমন অফার করেছিল? এনআরবি ব্যাংক এমটিও পোস্টের জন্য অফার করেছিল 70,000। প্রফেশনারি পিরিয়ড ছিল 1 বছরের। 1 বছরের প্রফেশনারি পিরিয়ডের পরে স্যালারি অফারিং ছিল হচ্ছে 80,000। তো আমরা আসলে দেখতে পাচ্ছি সব ব্যাংক মোটামুটি কিন্তু কাছাকাছি স্যালারি অফার করে, এবং এটা আসলে কিছুটা ভ্যারি করে কোন ব্যাংকে গ্রোথ তারা কেমন দিবে, আপনাকে ক্যারিয়ার অপরচুনিটি কেমন দিবে, এই ব্যাপারগুলোর উপরে অনেকাংশে দেখা যায়। কোনো কোনো ব্যাংকে হয়তো আপনি ইনিশিয়ালি একটু কমে জয়েন করলে আপনার ক্যারিয়ার গ্রোথ তারা বেশি অফার করবে, আপনাকে এডিশনাল বেনিফিট দিয়ে। সবাই আসলে হচ্ছে মার্কেট তো খুব কম্পিটিটিভ, সো মেধাবী মানুষজনকে নিতে হলে আসলে অ্যাট্রাক্ট করতে হবে। সো সব ব্যাংকগুলো কিন্তু রেগুলার অ্যাট্রাক্ট করার ট্রাই করে। সুতরাং ডেফিনেটলি কম স্যালারি অফার করলে কেউ জয়েন করবে না। So আপনি যখন নিজের কোয়ালিটি বাড়াবেন আপনাকে আসলে ব্যাংকগুলো কম্পিটিটিভ স্যালারি অফার করবে, এবং এটা মোটামুটি সব ব্যাংকের জন্য কাছাকাছি একটা অ্যামাউন্ট। তো আমরা ঠিক জানতে চাবো একটা এমটিও যে ধাপে ধাপে রিক্রুটমেন্ট হয়, প্রিলি, রিটেন এবং এরপরে ভাইবা, এই ব্যাপারগুলো তোমরা শফিকের অভিজ্ঞতা জানতে চাবো। শফিক, আপনি যখন স্ট্যান্ডার্ড ব্যাংকে অ্যাপ্লাই করেন এরপর থেকে আপনার সিলেকশন প্রসেস পর্যন্ত খুব সংক্ষেপে যদি আমাদের একটু বলেন ধাপগুলো কি কি ছিল। আচ্ছা, স্ট্যান্ডার্ড ব্যাংকের হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস খুবই সিম্পল। আমরা সামহাও হ্যালো। তোমাকে শুনতে পাচ্ছি না, আমরা আমরা একটু রেজার কাছে চলে যাচ্ছি। রেজা, ওয়ান ব্যাংকের প্রসেসটা কেমন ছিল? শফিক, সামহাও আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি ব্যাক করলে আমরা আপনার কাছ থেকে শুনবো। রেজা, আপনি যদি একটু বলেন আপনার সিলেকশন প্রসেসটা কেমন ছিল। ওয়ান ব্যাংকের সিলেকশন প্রসেসটাও বেশ সিম্পল বাট একটু লেন্দি হয়। প্রথমে হচ্ছে ওরা আপনার একটা অনলাইন টেস্ট নিবে। এটা অ্যাজ ইউজুয়াল এখানে ম্যাথ, ইংলিশ আর সাধারণ জেনারেল নলেজ থাকে। ছোট একটা পরীক্ষা হয়। ওইখান থেকে যারা সিলেক্টেড হয় তাদেরকে হচ্ছে একটা রিটেন এক্সাম দিয়ে লাগে, এবং এই রিটেন এক্সামের কোশ্চেনটা সাধারণত বিআইবিএম নিয়ে থাকে। ওখান থেকে আপনার হচ্ছে বিআইবিএম এর যে রিটেন এক্সামটা হয় ওইখানে আপনার ওই ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এমসিকিউ হিসেবে থাকে, আর রিটেনে হচ্ছে ইংলিশ প্লাস ম্যাথ থাকে। রিটেনটা পাস করার পরে
এরপর হচ্ছে আপনার একটা ইনিশিয়াল ভাইবা হয়, যেটা বিআইবিএম কন্ডাক্ট করে থাকে। বিআইবিএম এর টিচাররা এই ভাইবাটা নিয়ে থাকে। ওখান থেকে পাশ করার পরে আপনার লাস্ট একটা ভাইবা হয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটির সাথে, ম্যানেজমেন্ট ব্যাংকের ম্যানেজমেন্ট যে কমিটি আছে তাদের সাথে আপনার একটা ভাইবা হয়। এবং এই ভাইবায় মূলত হচ্ছে আপনার এমডি, ডিএমডি, এএমডিরাই থাকে। তাদের সাথে ভাইবা হওয়ার পরে যদি আপনি সিলেক্টেড হন, এরপরে আপনাকে অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। যদি আপনি যদি এনআরবি ব্যাংকের প্রসেসটা আমাদেরকে একটু বলেন। এনআরবি ব্যাংকের রিক্রুটমেন্ট প্রসেস অনেকটা ওয়ান ব্যাংকের মতোই। আর যদি গভর্নমেন্ট ব্যাংকের সাথে কম্পেয়ার করি তাহলে সিমিলার কিছুটা। এখানে হচ্ছে তিনটা ধাপ হয়। ফার্স্টে হচ্ছে একটা অনলাইন অ্যাপটিটিউড টেস্ট হয়, সেখান থেকে যারা পাস করে যায় তাদেরকে একটা রিটেন এক্সামে বসতে হয়। আর রিটেন এক্সামের পার্ট থাকে দুটো, একটা হচ্ছে এমসিকিউ পার্ট অ্যান্ড আরেকটা হচ্ছে রিটেন পার্ট। এমসিকিউ পার্টে মোটামুটি বাংলা, ইংলিশ, অ্যানালাইটিক্যাল, জেনারেল নলেজ প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকে। অ্যান্ড রিটেন পার্টে শুধুমাত্র ইংলিশ এবং ম্যাথ থেকে কোয়েশ্চেন থাকে। অ্যান্ড ফাইনালি এনআরবি ব্যাংকের ভাইভাতে হচ্ছে একটা ভাইভাই হয়েছিল আমাদের। সেখানে যারা ভাইবা বোর্ডে ছিলেন তারা কেউই সারপ্রাইজিংলি এনআরবি ব্যাংকের ছিল না, সবাই ছিল এক্সটার্নাল অ্যান্ড ইনভাইটেড। এবং তারা হচ্ছে বিভিন্ন এমএনসি কিংবা বাংলাদেশের যে সমৃদ্ধ মানে পপুলার যেই প্রাইভেট সেক্টর আছে সেখানকার এমডি। সেখানকার বোর্ডে মোটামুটি 4 থেকে 5 জন থাকে মোটামুটি। এবং তাদের মাঝখান থেকেই তারাই হচ্ছে গিয়ে জিনিসটা অনেকটা আনবায়াসড রাখার জন্য মেনলি তারা এই কাজটা করে। এবং সেখান থেকে যারা সিলেক্টেড হয় ফাইনালি তারা হচ্ছে এমপিও পোস্টের জন্য সিলেক্টেড হয়ে থাকে। এই তো ভাই। শফিক, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমার মানে আপনি সংক্ষেপে উপরে এটা শেষ থাকা। করি। রাইট, সেটা হচ্ছে রাইট। যেখান থেকে বলছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেকশন প্রসেস ছিল খুবই সিম্পল। ওরা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশনে ওরা হচ্ছে একটা ফিল্টার দিয়ে দিয়েছিল যে এসএসসি এইচএসসি দুটোতেই হচ্ছে মিনিমাম 4.5 থাকতে হবে। আর অনার্সে হচ্ছে আপনার 3.3 থাকতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট রেজাল্টের। এটা হলে অ্যাপ্লাই করতে পারবে, মাস্টার্স এর রিকোয়ারমেন্ট ছিল না। তো অ্যাপ্লিকেশন করেছিল মোটামুটি 13,000-এর মতন। সেখান থেকে রিটেন পরীক্ষা নিয়েছে বিআইবিএম। রিটেন পরীক্ষা কাইন্ড অফ আইবিএম ভর্তি পরীক্ষার মতনই। ইংলিশ, ম্যাথস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ছিল। আর হচ্ছে 8 to 10 মার্কসের ছিল জিকে, কোনো বাংলা ছিল না। আর রিটেন পার্টে ছিল হচ্ছে বাংলা টু ইংলিশ কনভার্সন, যে ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। একটা ছিল হচ্ছে বড় এসে, অ্যাপ্লিকেশন ছিল, এরকম মোটামুটি 40 মার্কসের ছিল রিটেন। সো আমি যদি সাম আপ করি, রিটেনের ক্ষেত্রে 2 ঘন্টার রিটেনে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং 8 মার্কসের জিকে প্লাস হচ্ছে 40 মার্কসের রিটেন। এরপরে হচ্ছে সরাসরি ছিল ভাইভা। তো ভাইভাতে হচ্ছে মোটামুটি 300-র মতো সিলেক্ট করেছিল ধাপে ধাপে। ভাইভা নিয়েছে একদম ব্যাংকের টপ ম্যানেজমেন্ট, এমডি, ডিএমডি, সিএফও থেকে শুরু করে কোম্পানির সেক্রেটারি, তারা সবাই ছিলেন ভাইভা বোর্ডে। সো মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভাইভা ছিল। ভাইভাটা ছিল ফুললি ইন ইংলিশ। যারা হচ্ছে ফুললি ইংলিশে আনসার করেনি তারা কিছুটা মানে ব্যাকফুটে ছিল, যেটা আমরা পরে জানতে পেরেছি, মানে রিক্রুটেড হওয়ার পরে জানতে পেরেছি যে যারা ইংলিশে কন্টিনিউ করার ক্ষেত্রে একটু হিমশিম খাচ্ছিল তারা নাকি কিছুটা নেগেটিভ মার্কস এর মধ্যে ছিল। এই হচ্ছে সিলেকশন প্রসেস। থ্যাংক ইউ। শফিক, অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিচ্ছেন, এজন্য অনেক ধন্যবাদ। আমরা খুব দ্রুত আপনার কাছ থেকে অল্প কিছু প্রশ্নের উত্তর জেনে নেব, যেহেতু আপনার কিছুটা তাড়া আছে। আমরা জানতে চাই, মানে আপনার এই কথা আমরা বুঝতে পারলাম কমিউনিকেশন স্কিল আলটিমেটলি রিটেনের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। আমরা যেটা বুঝতে পারছি, কেউ যদি রিটেনে খারাপ করে সে শুরুতেই বাদ হয়ে যাবে। সো আলটিমেটলি দিস ইজ দ্য স্টেজ অফ সার্ভাইভাল। এটা তো চাকরির গ্যারান্টি দিচ্ছে না, বাট রিটেনে ভালো করতে হবে তাকে টিকে থাকার জন্য। বাট চাকরি যদি পেতে হয় তাহলে আসলে তাকে কমিউনিকেশন স্কিল দিয়ে কম্পিটিশনটা করতে হবে। সো এই জায়গাতে আমার দুটো প্রশ্ন আপনার কাছে। এক হচ্ছে, আইবিএ প্রিপারেশন আপনাকে আসলে এই ব্যাংকের পরীক্ষায় কতটুকু হেল্প করেছিল, এটা একটা জিনিস। আইবিএ তে পড়াশোনা করাটাও আপনাকে কতটুকু হেল্প করেছিল, 1 বছর যতটুকুই হোক, এখান থেকে যে লার্নিং বা যে ব্যাপারটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা আসলে বাড়ানোর জন্য আমরা আমাদের অধিকাংশ যারা যারা আমাদের বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাই তাদের কমিউনিকেশন স্কিলটা নিয়ে তারা ভয়ে থাকে। তো কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য তারা আসলে কি করতে পারে? ভাই 30 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি একটু নয়েজের মধ্যে আছি। শিওর। আপনারা যারা আমাদের সাথে অ্যাটেন্ড করছেন, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা চ্যাট বক্স থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
আপনার যদি কোনো প্রশ্ন আচ্ছা, থাকে আপনারা অবশ্যই চ্যাট লিখবেন। হ্যাঁ শফিক, আপনি বলুন। মাহমুদ ভাই, আচ্ছা, প্রথমত আমি যে প্রশ্নটা আপনি করেছিলেন যে কমিউনিকেশন স্কিল এবং সেক্ষেত্রে আইবির প্রিপারেশন আমাকে কিভাবে হেল্প করেছিল। সো আমি যদি প্রথমে বলি যে বিআইবিএম পরীক্ষা নিয়েছে, বাট পরীক্ষার কোয়েশ্চেনের স্টাইল ছিল অনেকটা আইবি এর মতনই, শুধু জিকেটা এক্সট্রা ছিল, বাদ বাকি সবকিছু বলা যায় এমসিকিউ পার্টটা আইবি এর মতনই ছিল। সো আইবি এর প্রিপারেশনে আমি যদি মানে অনেস্টলি বলি যে আমি স্ট্যান্ডার্ড ব্যাংকের জন্য আমি একদমই কোনো প্রিপারেশন নেই, একদমই না। কারণ আমি তখন রানিং জবের মধ্যে ছিলাম সিপিডিতে, প্লাস হচ্ছে যে আমি মানে ব্যাংক জবের আমার এরকম কোনো ইন্টেনশনও ছিল না। তো সরিয়া ব্যাংক দেখে অ্যাপ্লাই করলাম। তো যাদের কাছে সাজেশন চাচ্ছিলাম যে ভাই ব্যাংকের জন্য কিভাবে প্রিপারেশন নিব, তারা অনেক অনেক গাইড বই অনেক কিছু ধরাই দিল। তো আমি বুঝতে পারলাম যে এই অল্প কয়েকদিনের মধ্যে এত কিছু আসলে পড়া একদমই পসিবল না। সো আমি যেটা করলাম, সিম্পলি কোনো প্রিপারেশনই নিলাম না। আমার যেটা মাথায় ছিল যে আমি আইবি এর যে প্রিপারেশনটা ওইটা জাস্ট একটু রিকল করার চেষ্টা করলাম যে আসলে কি কি পড়ছিলাম যে আইবি এর প্রিপারেশনের টাইমে। সো ওইটাই। আর জিকে টা আমি আসলে ওরকম তেমন আনসারই করি নাই বলা যায়। ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মেইনলি আমাকে হচ্ছে করেছে, হেল্প করেছে। আর এরপরে রিটেন পাস করার পরে, সো যেটা বললাম যে আইবি এর প্রিপারেশন দিয়ে বেসিক্যালি আমার রিটেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে ভাইভাতে যেটা বললাম যে আমাদের একটাই ভাইভা হয়েছিল, এবং ওই ভাইভাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অফিসে একদম এমডি স্যার থেকে শুরু করে মোটামুটি 7-8 জন টপ টায়ারের ম্যানেজার, তারা মানে টপ টায়ার ম্যানেজমেন্টের লোক তারা ছিলেন ভাইভাতে। সো ভাইভাটা তারা ইংলিশে নিয়েছিলেন। তো ভাইভাতে যেটা হয় যে ভাইভা বোর্ডে ঢোকার আগে যেখানে সবাই কিউতে থাকে, ওয়েটিং রুমে থাকে, ওখানে আপনি যখন নিজের পরিচয় দিবেন যে আপনি আইবির স্টুডেন্ট, তখন আপনার প্রতি সবার ইমপ্রেশন চেঞ্জ হয়ে যাবে। হোয়াট এভার বা হু এভার ইউ আর, হোয়াট এভার ইন কি বলে ইউর সেলফ, আপনার যেটা হবে যে সবাই আপনাকে একটা ভ্যালু দিবে, ওটাই হচ্ছে আপনার কনফিডেন্সটাকে বুস্ট করবে ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন আপনি যখন হচ্ছে ভাইবা বোর্ডে ঢুকবেন, যখন ফার্স্ট কোয়েশ্চেন নর্মালি থাকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, সো ওইখানে আপনি ইন্ট্রোডাকশনে ডেফিনেটলি আপনি পরিচয় দিবেন যে আমি আইবিএস এ পড়েছি বা আইবিএস এ পড়ছি। তখন আপনি দেখতে পাবেন যে আপনার প্রতি তাদের ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটু বলি যে স্ট্যান্ডার্ড ব্যাংকের আমি যতটুকু জানি যে টপ ম্যানেজমেন্টের মোটামুটি 70-80% ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু কেউই আইবিএন না, অথচ সবাই কিন্তু আইবিএ কে একটা অন্য ধরনের ভ্যালু দেয়। সো তারা বায়াস না, বাট তারা ধরে নেয় যে আইবিএর ছেলে পেলে মানে তাদের ইয়েটা ভালো হবে। সো ওই জিনিসটা আপনার, তারাও আপনার প্রতি একটা ভালো ইন্টারাকশন করবে, এবং আপনিও একটা কনফিডেন্স পাবেন। আর এই কনফিডেন্সটাই অনেক বড় কিছু। সো আপনি ফ্লোটা ভালো পাবেন, প্লাস হচ্ছে আইবিএ ভাইবাটাও ইংলিশে, এখানকার ভাইবাটাও ইংলিশে, সো আপনি একটা সিমিলারিটি পাবেন। এই তো। আর আমি যদি বলি 1 বছর আইবিএর পড়াশোনা, আমরা ক্লাসরুমে যেরকম একটা প্রেশার ম্যানেজমেন্ট, আমাদের পুরো 1 বছরে প্রেশার আনসার্টিনিটি ম্যানেজমেন্টের উপর, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ প্র্যাকটিস হয় ক্লাসরুমে। সো ওই জিনিসটা ভাইবার সময় খুবই কাজে দেয়, যে কিভাবে আপনি প্রেশার এবং অল্প সময়ের মধ্যে সিচুয়েশন চেঞ্জ, লাইক ধরেন আমি যদি বলি যে হুট করে বললো যে এখন ভাইবা হবে না, আহ আপনারা একটু বাইরে থেকে ঘুরে আসেন। আপনি গেলেন, বাইরে গেলেন রিল্যাক্স করতে, হঠাৎ করে বললো যে এমডি স্যার চলে আসছে, চলে আসেন। মানে আপনি একদমই, স্যার আপনি কি নাস্তা খাচ্ছেন, এর মধ্যে হঠাৎ করে বললো যে এমডি স্যার চলে আসছে, আর চলে আসেন ভাই, ভাই এখনই ভাই হবে। তো আপনি কিন্তু একটা মানে ইনস্ট্যান্ট একটা আনসার্টিনিটির মধ্যে পড়ে গেলেন। তো এই যে ইনস্ট্যান্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট, এটা আসলে আইডিয়াতে প্র্যাকটিক্যালি শিখায় স্যাররা হুটহাট অ্যাসাইনমেন্ট দিয়ে। সো এই জিনিসটা ওভারঅল আসলে ভিতর থেকে কাজ করছিল। সো ওভারঅল একটা ভালো একটা কনফিডেন্স পাচ্ছিলাম। সো আমি আসলে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অনেক অগোছালো কথা বলে ফেলেছি। ওকে ওকে শফিক, সো যদি আমরা আপনার কাছ থেকে জাস্ট একটা ছোট জিনিস জানবো, আপনার বেশি সময় নিব না। আমরা জানি আপনি আসলে চাকরি বা অন্যান্য কাজের বাইরে, পড়াশোনার বাইরে লেখালেখি করেন। আমরা যদি জাস্ট আপনার এতটুকু ব্যাপারে কিছু জানতে পারি, আপনার লেখালেখির ব্যাপারে যদি আমাদেরকে 1-2 মিনিটে কিছু বলেন। আহ লেখালেখির ব্যাপারটা তুলে নিয়ে এসেছেন ভাই, আমি আসলে নিজেকে লেখক দাবি করি না, বাট আলহামদুলিল্লাহ তারপরও অ্যাটলিস্ট আপনি আপনি অলরেডি। গবেষক, লেখক না হন আপনি গবেষক। ধন্যবাদ ভাই আমাকে এই পরিচয়টা, আমি যদিও ডিজার্ভ করি না, তারপর এই পরিচয়টা তুলে ধরার জন্য। তো আমি চেষ্টা করি কিছু মানসম্মত লেখালেখি করার। মাঝে মাঝে এটা ফেসবুকে নিজের ওয়ালে নিজের চিন্তা ভাবনা লিখি। আর হচ্ছে আমার 2টা বই বের হয়েছে। ফার্স্ট বইটা ছিল হচ্ছে বেসিকলি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কেসের উপর, আপ অ্যান্ড ডাউন যে কেস গুলো তার উপর একটা মানে গল্পের ছলে একটা হচ্ছে কেস স্টাডি ছিল। ওটা বের হয়েছিল আমি যখন বিবিএ তে পড়ি তখন। আর রিসেন্টলি আরেকটা বই বের হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি,
সো আমি আসলে ইন্টারেস্টেড ইন পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স। সো পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ এইটা প্লাস এইটার সাথে আসলে এই পলিটিক্যাল হিস্ট্রিটা আসলে কিভাবে একটা জুলাইকে নিয়ে আসছে, সো তার সাথে জুলাইয়ের যে ঘটনা প্রবাহ। তো আমি যে দুইটা জিনিসকে লিঙ্ক করার চেষ্টা করেছি যে আসলে কিভাবে জুলাইয়ের প্রেক্ষাপটটা তৈরি হলো, মানে জুলাইয়ের প্রেক্ষাপট যে শুধুমাত্র একটা স্বৈর শাসক তৈরি হয়েছে ব্যাপারটা তা ছিল না, এর পিছনে লং হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, ভারতের আধিপত্যবাদ বা অন্যান্য কিছু এই বিষয়গুলো কিভাবে তৈরি হয়েছে তার একদম রেফারেন্স ভিত্তিক একটা হিস্ট্রি, এন্ড তার সাথে জুলাইয়ের ইতিহাস, এটা নিয়ে রিসেন্টলি বের হয়েছে। সো ইয়া, এই হচ্ছে আমার লেখালেখি ছোটখাটো কাজ। বাট আমি সবার সাথে আপনার ব্যাপারে হয়তো একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি শফিকের সাথে পুরোপুরি একই বেঞ্চে আইবিএ তে 1 বছর ক্লাস করেছিলাম। আপনারা যারা মনে করছেন শফিক ভাই অনেক বস, আসলে আমি তেমন করে বলবো না, আমি বলবো শফিক ভাই অনেক পরিশ্রমী। তো শফিক সময়টা কাজে লাগে, আমি তাকে দেখেছি আমরা যখন এক ক্লাসের মাঝখান থেকে পরের ক্লাসে স্যার আসার মাঝে যে সময়টুকু শফিক, আমরা যখন উঠে গল্প করতাম, শফিককে আমি খুব একটা গল্প করতে চেয়ে এই গবেষণামূলক কাজকর্ম বা এই পড়ার বাইরের যে কাজকর্ম, শফিক অবশ্যই তাকে আমি বইয়ের পোকা মনে হয়নি, কাজের পোকা বা গবেষণার পোকা এমনটা আমার মনে হয়েছে। সে সময়টা কাজে লাগানোর ক্ষেত্রে আমি তাকে খুবই মনোযোগী দেখেছি এবং হার্ড ওয়ার্কিংটা দেখেছি তার। এবং শফিক ক্লাসে প্রচুর বোকা বোকা প্রশ্ন করতো, আমরা যতই ব্যাপারগুলো নিয়ে টিচারদেরও বিব্রত হতে দেখি, শফিক কখনোই দমে যেত না। এটা অনেক সময় টিচাররা অবাক হতো যে এমন প্রশ্ন কেন করছে, বাট শফিক কখনোই অবাক হতো না যে স্যার এমন এক্সপ্রেশন কেন দিচ্ছেন। তো শফিকের এই যে একটা গুণ, এটা আসলে সবসময় আমাকে মুগ্ধ করেছে এবং আমি স্টিল চেষ্টা করছি শফিকের কাছ থেকে এই ব্যাপারগুলো শেখার। শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব রেজার কাছে। রেজা, সেম প্রশ্নগুলো যদি আপনার জন্য হয়, আমরা আপনাকে দেখেছি আপনি একই রকম খুব পরিশ্রমী একটা মানুষ। আপনি একই সাথে যখন আইবিএ তে শুরু করেন, আপনি যদি ইংলিশ থেকে পড়াশোনা করে এসেছেন, আমরা আপনার অনেক গল্প ক্লাসে শুনেছি যে আপনার ইংলিশ, সরি ম্যাথমেটিক্স, এই জায়গাগুলোতে আপনার অনেক দুর্বলতা ছিল প্রথম দিকে যখন আপনি আসলে আইবিএ প্রস্তুতি শুরু করেন। যেহেতু স্বাভাবিক, আপনি দীর্ঘদিন ইংলিশে পড়াশোনা করেছেন, লিটারেচারে পড়াশোনা করেছেন। তো আমরা দেখেছি যে আপনি এগুলো ইমপ্রুভ করার জন্য অনেক টিউশনও করেছেন, যেন আপনার এই ফ্রিডম বা ফ্রিনেসটা তৈরি হয় ম্যাথমেটিক্স এর উপরে। আপনি একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে কোচিং এর ক্লাসও নিয়ে থাকেন নিয়মিত, এবং সেখানে আপনি যথেষ্ট সুনামের সাথে দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছেন আইবিএ প্রস্তুতি এবং পরবর্তীতে এই টিউশন এবং নিজের উন্নতির জন্য বা নিজের ইমপ্রুভমেন্টের জন্য এই যে কোচিং এ ক্লাস নেওয়া এবং একই সাথে আইবিএ তে ক্লাস করা, একসাথে এত কিছু ম্যানেজ করা। আপনি সবসময় শেয়ার করতেন যে আপনার আসলে এগুলো না করে উপায় নাই, বিকজ আপনি আপনার ইমপ্রুভমেন্টটাকে ধরে রাখতে চান বা কন্টিনিউ করতে চান। তো আমরা আপনার কাছে একই প্রশ্ন করব যে আইবিএ প্রস্তুতি বা আইবিএ রিলেটেড এই পড়াশোনাগুলোর মধ্যে থাকা চান্স পাওয়ার পরেও আপনাকে কিভাবে হেল্প করেছে, এবং এখন যারা অনেকেই টিউশন করতে জড়তা বোধ করে, কনফিডেন্স পায় না, তাদের এই জিনিসগুলো কিভাবে হেল্প করতে পারে। প্লাস হচ্ছে যে আইবিএ তে ক্লাস করা, এই ব্যাপারগুলো আইবিএ লার্নিংটা 1 বছরের, এইটা আপনাকে আসলে কিভাবে হেল্প করেছে এই ব্যাংকের চাকরিগুলোর ক্ষেত্রে বা ব্যাংকের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ মাহমুদ ভাই। প্রথমত বলবো যে আমি একটা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সো ছোটবেলা থেকে ম্যাথে মোটামুটি ভালোই ছিলাম। হ্যাঁ, অনার্স লাইফে আর্টসে চলে গিয়েছি ডিউ টু ভ্যারিয়াস রিজন। ওইখানে এই কারণে আমার ম্যাথে একটা গ্যাপ পড়ে যায়। তো বাট আমি আমার অনার্স লাইফে টিউশন করাতাম প্রচুর। তো টিউশন করানোর সময় আমি আমার স্টুডেন্টদের প্যারেন্টসদের সবসময় একটা শর্ত দিতাম, ম্যাথ ইংলিশ করাবো, এর পাশাপাশি আরো যদি কোনো সাবজেক্টে করাবো, বাট ম্যাথ ইংলিশ মাস্ট। তো ওইখান থেকে এই যে আপনি প্রায় বলেন না আপনার পোস্টে যে 6 থেকে 10 ম্যাথ, এই ছাড়া কিছুই নাই। তো এই ম্যাথ গুলোই আমি তখন থেকেই করতেছি, 2017-18 সাল থেকে আমি এই ম্যাথ গুলোই করাচ্ছি আমার স্টুডেন্টদের, কারণ আমি সবসময় টিউশন করাইতাম স্কুল লেভেলের বাচ্চাদেরকে, কোনো সময় কলেজ লেভেলে পড়াইতাম, কারণ ওইখানেই আমার সবকিছুই ছিল। তো ওই যে ম্যাথ প্র্যাকটিসে আসি, তো ওইখান থেকে কিছুটা হলেও আমার ম্যাথের স্কিলটা তখনও মোটামুটি শার্প ছিল। হ্যাঁ, আইবি এর জন্য আপনাকে আরেকটু নেক্সট লেভেলে যেতে হয়, একটু অ্যাডভান্স লেভেলে যেতে হয়। তো ওর জন্য জাস্ট আমাদের যে ফেসবুকে বা আমাদের অনলাইনে যেসব রিসোর্স আছে, বিভিন্ন ব্লগ আছে শেয়ার করা, বিভিন্ন বড় ভাইদের ব্লগ আছে, সেখান থেকে কি কি ম্যাটেরিয়ালস পড়তে হবে সেইগুলো কালেক্ট করা, সেইগুলো সেইগুলো কিনে ধীরে 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 ম্যাথটা যখন নিজে থেকে প্র্যাকটিস করা শুরু করি, তখন গিয়ে মনে করতেছি যে না, ম্যাথের মোটামুটি একটা স্কিলস আছে। এরপর যখন কোচিং এ ভর্তি হই, ভাইয়াদের কাছ থেকে মূলত যেটা শিখি সেটা হলো শর্টকাট টেকনিক্স। যেহেতু আমাদের আইবি এর এক্সাম গুলোতে যেহেতু আমাদের টাইমের একটা কনস্ট্রেইন থাকে, তো কিভাবে কম টাইমে আমি ম্যাথ গুলো করতে পারবো, তো এর জন্য তো শর্টকাট টেকনিক্স গুলো শেখার জন্যই মূলত হচ্ছে আপনার কোচিং এ ভর্তি হয়েছিলাম। বাট বেসিক যে নলেজ বা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, ওইটা মোটামুটি সবসময় ছিল।
তো আপনার ব্যাকগ্রাউন্ড কি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার ডিজায়ারের উপর। আপনি কোনো জিনিসে ভালো করতে চান, সেটা আপনার মন থেকে আসতে হবে। সে যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, আপনি সেখান থেকে ভালো করতে পারবেন। আমি কোচিং এ পড়াই, এখানে ঢাকা ভার্সিটি সংস্কৃত ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখছি, পালি ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখছি, অনেক মানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে দেখি, এবং তারা দে আর ডুইং অ্যাকচুয়ালি ভেরি গুড, বিকজ তারা চায় যে তারা ম্যাথে ভালো করুক, ইংলিশে ভালো করুক। তো এবং ম্যাথ হলো একটা, আমার কাছে মনে হয় ম্যাথ খুবই ইজি সাবজেক্ট। যদিও আমি আমার প্রতিষ্ঠানে ইংলিশ পড়াই, বাট আমার কাছে ম্যাথটা বেশি ভালো লাগে পড়াইতে, কারণ আমার ওই ইংলিশে অনার্স আছে, এই জন্য আমার ইংলিশ দিয়ে রাখছে মূলত। বাট ম্যাথটা আমি বেশি আরো ভালো পারি। তো যাই হোক, ম্যাথটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ইজি লাগে। ম্যাথটাকে আপনারা সব সময় মনে রাখবেন, একটা সহজ সাবজেক্ট হিসেবেই ধরেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে সামনে চলে আসবে। আরেকটা কাজ যেটা আমি করতাম, আমি বাজার করে, বাজার করতে খুবই এক্সপার্ট। তো ফ্যামিলিতে যখন মানে বাড়ি যাইতাম, বাজার আমি নিজেই করতাম। তো বাজারে করতে গিয়ে একটা সময় করতাম, একটা সময় হয়তো কি যে ওই দোকানদারকে বলতাম যে মামা টোটাল কত হয়েছে হিসাব করো। সেই ক্যালকুলেটর হিসাব করে আমাকে বলতো। এবার যেটা করলাম, ক্যালকুলেশনে আমার ফিনেসটা বাড়ানোর জন্য ক্যালকুলেশন আমি নিজেই করা শুরু করলাম, ইন মাই মাইন্ড এবং মুখে মুখে। এইভাবে করতে করতে ক্যালকুলেশনেও আমি ফার্স্ট হয়ে গেলাম। তো এতে করে আমি আমার টাইমও অনেক কম খরচ করা শুরু করলাম ডিউরিং ভ্যারিয়াস এক্সামস, যখন আমি ক্যাপস্টনে এক্সাম দিতাম। তো এইভাবে করে 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 আমি আমার ম্যাথের স্কিলটা আরো বেশি শার্প করছি। এরপরে মাহমুদ ভাইয়ের পরের কোশ্চেন ছিল হচ্ছে আইবি এর 1 বছর, 1 বছর না, এখন তো আমাদের 1.5 বছর হয়ে গেছে ভাই, 3 সেমিস্টার তো পার করেই ফেলতেছি, আর 1 মাস গেলেই রাইট, তিন রাইট। সেমিস্টার 1.5 বছর হয়ে গেছে। আর একমাত্র আর 6টা মাস আসছি। তো আইবি এর 1 বছরের লাইফটা যদি আমি আহ, যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে এখানে শিখাবে হচ্ছে প্রিপেয়ারনেস অথবা রেডিনেস। আপনি যখন কর্পোরেট লাইফে যাবেন, আপনার একটা আনসার্টেন সিচুয়েশনে থাকবেন সবসময়, কোন সময় কি কাজ আসবে, কোন সময় কোন ধরনের বিপদ আসবে, আল্লাহ না করুক, অর্গানাইজেশনের উপরে। যেমন আমাদের সব থেকে বড় শিক্ষা ছিল কোভিড। নো ওয়ান নিউ দ্যাট কোভিড এর মতো এরকম একটা ডিজাস্টারাস একটা ডিজিজ আমাদের মাঝে আসবে। তো ওই সময় এই যে কোম্পানিগুলো কিভাবে সার্ভাইভ করছে, তো এই জিনিসগুলো কিভাবে আসছে, কারণ তারা প্রিপেয়ার ছিল, দে আর অলওয়েজ রেডি ফর এভরিথিং। তো আইবি এই জিনিসটাই আমাদেরকে শেখায়। হুটহাট করে কুইজ নেয়, হুটহাট করে আমাদের মিডের ডেট ফেলায়, ফাইনালের ডেট ফেলায়, অ্যাসাইনমেন্ট দেয়। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আমাদের কোনো রুটিন নাই এক্সামের, যখন তখন দিতে পারি। একদিনে আমরা ক্লাসও করি, আবার পরীক্ষাও দিই, প্রেজেন্টেশন দিই, আবার মিডও দিই। সো এরকম। তো আমরা অলওয়েজ রেডি, উই আর রেডি ফর এভরিথিং, নো ম্যাটার হোয়াট কামস ইন ফ্রন্ট অফ আস। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি অ্যাডাপ্টিবিলিটি আপনাকে ওর মানে আইবি নেক্সট লেভেলে নিয়ে যাবে। আপনি ধরেন আপনি এখন একটা ইউনিভার্সিটিতে আছেন, আপনি একটা একটা সার্টিন একটা সার্কুলারের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সবকিছু ফিক্সড। আপনার পরীক্ষা কবে হবে এটা ফিক্সড, আপনার এক্সাম কবে হবে, আপনার কুইজ কবে নেবে, এগুলো আপনার ফিক্সড। আপনি এটা ফিক্সড লাইফে যাচ্ছেন, এই জন্য আপনার অ্যাডাপ্টিবিলিটিও হয়ে গেছে ফিক্সড। বাট এইটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য আইবিএ তো যদি আসেন, এটা আপনার সম্পূর্ণভাবে ডাইভার্সিফাই হয়ে যাবে, কারণ আমাদের কুইজের কোনো নির্দিষ্ট ডেট দেওয়া থাকে না, মিডের কোনো ডেট দেওয়া থাকে না। এমনও হতে পারে যে আপনি পরপর 2 দিন পরীক্ষা দিচ্ছেন, পরপর 3 দিন পরীক্ষা দিচ্ছেন প্লাস ক্লাস, এমনও হইতে পারে। তো এই যে আপনি এই যে এই যে প্রেশার অ্যাডাপ্টিবিলিটি যেটাকে আমি বলি, ইন্টেন্স প্রেশারে আপনি কিভাবে ভালো পারফরমেন্স করবেন বা ভালো পারফর্ম করবেন, অথবা কিভাবে সার্ভাইভ করে থাকবেন, এই জিনিসটা আইবিএ আপনাকে খুব ভালোভাবে শিখাবে। এবং আইবিএ সবসময় মনে রাখবেন, আইবিএ ইজ ভেরি গুড অ্যাট ম্যানুফ্যাকচারিং ওয়ার্ল্ড ক্লাস ম্যানেজার্স। এবং ম্যানেজারদের কাজই হচ্ছে সবকিছু ম্যানেজ করা, প্রেশার হোক, কাজ হোক, এমপ্লয়ি হোক, সবকিছু ম্যানেজ করা। এই জিনিসটা তারা কারিকুলামের মধ্যে এমন ভাবে এটাকে ইন্টিগ্রেট করেছে যে আপনি ক্লাসও করতেছেন, পাশাপাশি আপনি এই অ্যাডাপ্টিবিলিটা, এই প্রেশার হ্যান্ডেলিং, এই আনসার্টেনটি কিভাবে ফেস করতে হবে, কিভাবে প্রিপেয়ার থাকতে হবে, এইসব জিনিস আপনি শিখতে পারবেন। থার্ড যেটা বলবো সেটা হলো কমিউনিকেশন স্কিল, ইটস এ মাস্ট। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ফর ইয়োর কর্পোরেট লাইফ, ইভেন ফর ইয়োর ফ্যামিলি লাইফ। সরকারি জব হোক, কর্পোরেট হোক, আপনার ফ্যামিলি লাইফ হোক, আপনার ফ্যামিলি লাইফ হোক, আপনার রিলেটিভদের সাথে যে যে ধরনের সম্পর্কই থাকেন না কেন, কমিউনিকেশন ইজ এ মাস্ট। কমিউনিকেশন স্কিলটা আপনার যদি ভালো না হয়, ইউ উইল বি ল্যাগিং বিহাইন্ড, বিলিভ মি। কমিউনিকেশন স্কিলটা কেমন, টিচাররা আপনাকে কোনো কিছু বলতেছে,
সেটার সাথে সাথে আন্ডারস্ট্যান্ড করা, যদি আপনি বুঝতে না পারেন টিচারকে নক করা, পার্সোনালি যান বা কালেকটিভলি যান। আপনি কোনো কিছু বুঝতেছেন না, টিচারদের কাছ থেকে হয়তো সেটা ভালোভাবে আপনি বুঝতে পারছেন না, আপনি আপনার ক্লাসমেটদের সাথে বসেন, আপনি আপনার ক্লাসমেটদেরকে নিয়ে রুমে বসেন, তাদের সাথে কমিউনিকেট করেন। সামনের এত ডেট দেয় আমাদের মনে থাকে না, তো অনেক সময় আমরা অন্য আমাদের যারা ক্লাসমেট আছে তাদের সাথে জিজ্ঞেস করি যে ভাই এটা ডেট কবে, এটা কি করব। তো ক্রিস্টাল ক্লিয়ার কমিউনিকেশন রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন যদি গ্যাপ থাকে, এটা একটা বিপদ হয়, এবং এরকম বিপদ আমরা ভাই মনে আছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ পাইছিলাম আমরা। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ এই সমস্যাটা হয়েছিল বিকজ অফ অনলি কমিউনিকেশন গ্যাপ, কমিউনিকেশন ঠিক মতো করা হয়নি বলে আমরা ওই একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম। তো কমিউনিকেশন স্কিলটা আপনার আইবিএ খুব ভালোভাবে আপনাকে শিখাই দেবে। টিচারদের সাথে আপনি ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে আপনি যখন কথা বলবেন কিভাবে কথা বলতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন, কিভাবে আপনার টিচার ব্যাচমেটদের সাথে কিভাবে কথা বলবেন, প্রতিটা বিষয়ে কিভাবে তাদের সাথে ডিসকাস করবেন, এই বিষয়টা আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। কারণ আইবিএ তে কেউ ফালতু আলাপ কেউ করবে না। এইখানে এমবিএ যদি আমি বলি সবাই আছে, এখন এমবিএ তে ঢুকছি, নাও হোয়াটস নেক্সট, নেক্সট হচ্ছে কিভাবে সেমিস্টারটাকে সার্ভাইভ করবো, প্লাস কিভাবে জবের জন্য প্রিপারেশন করবো। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট জবস, অ্যাবাউট আইবিএ প্রেশার, অ্যাবাউট কারেন্ট সিচুয়েশন অফ বাংলাদেশ। ফালতু আলাপ আলোচনা হয় না, ফালতু আলাপ আলোচনা করতে গেলে সবাই আইবিএর বাইরেই চলে যায়। তো আপনি, এবং এতে করে কি হয়, আপনার লিসেনিং স্কিল, ইউ উইল বিকাম এ ভেরি গুড লিসেনার অ্যাজ ওয়েল। কারণ সবাই ইম্পর্টেন্ট কথা বলছে, তো সবার কথা আপনাকে শুনতে হবে। এটা সবসময় কথা মনে রাখবেন, আমাদের একটা টিচার আছে SNK, সাইফ নোমান খান স্যার, তিনি বলে এ গুড লিডার উইল অলওয়েজ বি এ ভেরি গুড লিসেনার। আপনি যদি ভবিষ্যতে ভালো একটা লিডার হতে চান, আপনাকে অবশ্যই ভালো লিসেনার হতে হবে। তো এই জিনিসগুলো আপনি আইবিএ তে শিখবেন। আর ক্লাসমেটদের ব্যাপারে যেটা বলবো, ক্লাসে তো আমরা অনেক কিছুই করি, ফান টান করি, বিকজ আমরা সবসময় পড়াশোনার মধ্যে থাকতে পারবো না, এটা স্বাভাবিক, একটু বোরিংনেস লাগবে। তো ফান তো হয়, মাহমুদ ভাই আছে, হোস্টেলে আসেন, ফান টান তো হয় হোস্টেলে, ক্যাম্পাসেও ফান হয়, হোস্টেলেও তো অনেক ফান হয়, বাট এভরিথিং ইজ এ লার্নিং প্রসেস। আমাদের কাছে মনে হয় আমরা যখন একটু আড্ডাও দিই কিছু খেতে খেতে, চা নাস্তা করতে করতে যখন আড্ডা দিই, তখনও ওইটা একটা লার্নিং প্রসেস, অনেক কিছু শেখা হচ্ছে, ইনসাইট ইনসাইট আমরা পাচ্ছি। হ্যাঁ, আমরা প্রচুর ওভারঅল, আড্ডা দেই, দ্যাটস ট্রু। হ্যাঁ, তো এটা সবকিছুই আমাদের একটা লার্নিং প্রসেসের মধ্যে পড়ি। তো ওভারঅল আপনি যদি আইবিএ তে আসেন, আপনার লাইফ, আমি যেটা বলতে পারি, আপনার 180 ডিগ্রি ঘুরে যাবে। একটা ইন্ট্রোভার্ট মানুষ এক্সট্রোভার্ট হয়ে যাবে। একটা পার্সন যে খুব অ্যাফ্রেড অফ এভরিথিং, এমন একটা পার্সন যে সবকিছুতে ভয় করতো, সে খুবই কনফিডেন্ট হয়ে যাবে। শফিক একটু আগে কথা বলতেছিল যে আইবিএ থেকে পড়লে ভাইভাতে গিয়ে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, একটা ইমপ্রেশনই একটা ক্রিয়েট হয়ে যায়, এবং দ্যাটস ট্রু। এটা আমি আমার নিজের জন্য পেয়েছি। আমি যদি, মাহমুদ ভাইয়ের হয়তো বলা হয় নাই, আমি যখন বলছি যে, আমি যখন আমার ভাইভাতে বলছি যে আমার এমবিএ টা আমি এখনো রানিং, থার্ড সেমিস্টারে পড়তেছি, সাডেনলি ওইখানকার থেকে যে কোশ্চেন গুলো আসতেছিল এমডি বা ডিএমডি এর কাছ থেকে, সেই কোশ্চেন গুলো খুবই ইজি ছিল, বেসিক আমার ব্যাপারে জানতে চাচ্ছে। দি মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন দে আস্কড ওয়াজ, টেল মি সামথিং অ্যাবাউট দি কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অফ বাংলাদেশ। এটাই ছিল সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন। তো এখন আমরা এমবিএ স্টুডেন্ট, আমরা তো এটা জানবই। সো এটা সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন ছিল, মানে মানে যেটা আমি বলতে চাইতে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেনও এটাই ছিল বলতে গেলে। তো এই ইমপ্রেশনটা একটা বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যখন আপনি আইবিএ থেকে এমবিএ করে বা যাই হোক বিবিএ করে যখন আপনি কোনো জবের প্রিপারেশনে যাবেন। ইভেন ইভেন এটাও এমন হয়েছে যে তারা আমাকে জিজ্ঞেস পর্যন্ত করছে যে থার্ড সেমিস্টারে পড়তেছো কিভাবে, আহ কিভাবে তুমি কন্টিনিউ করবা, তোমার সেমিস্টার কবে শেষ হবে। তো আমি যখন বললাম যে স্যার অগস্টের মধ্যে সেমিস্টার শেষ হয়ে যাবে, ও তার মানে তোমার সেপ্টেম্বরের আগেই শেষ হয়ে যাবে সেমিস্টার, ওকে। তখন তারা বলছে ওকে, তাহলে তো তুমি জয়েন করতেই পারবা, সমস্যা নাই, সেপ্টেম্বরের মধ্যে শেষ হলেই হলো। এইরকম একটা পজিটিভ ইমপ্রেশন তারা দিয়ে, মানে শফিক, তারাই দিচ্ছে। আমি আপনার সাথে, সরি রেজা, আমি আপনার সাথে একটা অ্যাড করতে চাই। আমার মনে হয় আমরা যারা আসলে এখন বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিচ্ছি আইবি এর জন্য বা হচ্ছে ব্যাংকের জন্য, আপনারা আসলে এমনটা ভাবার কোনো কারণ নাই যে আপনি আইবি তে চান্স না পেলে হবে না। আমি আপনাদেরকে একটা জিনিস এনশিওর করি, ইটস নট অ্যাবাউট যে আপনাকে আইবি তে চান্স পেতেই হবে বা আইবি তে চান্স না পেলে আপনার এগুলো হবে না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি আইবি তে চান্সটা হয়ে যায়, এটা আপনাকে এর পরের ধাপটায় যাওয়ার জন্য অনেকাংশে হেল্প করবে। বাট যে কোনো ব্যাংকের এমটিইউ তে কিন্তু সব আইবিএস থেকে নিচ্ছে, ব্যাপারটা একদমই এমন না। সো ইটস নট অ্যাবাউট ইনস্টিটিউশন, মোস্টলি ইট অ্যাবাউট ইয়োর কোয়ালিটিস। তো আপনারা যারা এখন বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানগুলোতে প্রিপারেশন নিচ্ছেন,
আপনাদের আসলে আইবিএ প্রিপারেশনটাতে ফোকাস করা উচিত। সো লিস্ট একটা মিনিমাম প্রিপারেশন আপনার হওয়া উচিত, যেটা আপনি আইবিএ তে চান্স না পেলেও আপনাকে লিস্ট একটা লেভেল পর্যন্ত নিয়ে যায়। আমাদের ক্লাসে স্যাররাও এই কথাটা বলেন রেগুলার। ধরেন আইবিএ তে 180 জন নিলেন বা 120 জন নিলেন, যিনি 121তম হয়েছিলেন তার কোয়ালিটি কোনো অংশেই বাকি একজন 120 জনের তুলনায় কম না। হয়তো খুব সামান্য একটুর জন্য চান্স পায় নাই, তবে সে যে চান্স পায় নাই এটা যদি তার ভিতরে কাজ করে, সে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই 120 জনের অনেককেই ছাড়াই যায়। এই যে ছাড়িয়ে যাওয়াটা, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কতটুকু চান, আপনার ভিতরে আপনি কতটুকু চান। আর একটা জিনিস, আমরা রেগুলার অনলাইনে একটা প্রশ্ন পাই, আমি অফলাইনের ব্যাপারটা অতটা বলবো না, ভাইয়া কোথায় কোচিং করবো, ভাইয়া কোথায় পড়াশোনা করবো। বিলিভ মি, আপনি আইবিএ রিলেটেড যেই কোচিং সেন্টার গুলো বা অনলাইন প্রতিষ্ঠানগুলো পাবেন এগুলো সবই ভালো। আপনি শুধু দেখবেন আপনার জন্য কোনটা সুইটেবল আছে। অল আর গুড। শফিক যেমন, সরি, রেজা যেমন বললেন, রেজা দীর্ঘদিন ধরে একটা কোচিং সেন্টারে ক্যাপাস্টনে ক্লাস নিচ্ছেন। সেখানে কিন্তু মানে রেজা লিটারালি খুবই পপুলার একজন টিচার। কারণটা হচ্ছে যে আসলে সবাই, প্রত্যেকটা টিচারই বা প্রত্যেক জনই কিন্তু চেষ্টা করে আপনাদেরকে ভালো জিনিসটা প্রোভাইড করা। আপনি এই আইবি রিলেটেড প্রিপারেশনে একটা প্রতিষ্ঠানে পাবেন না যাদের কোয়ালিটি খারাপ। হ্যাঁ, আপনি শুধু দেখবেন আপনার জন্য কোনটা সুইটেবল, যেই জায়গাটা আপনি প্রিপারেশন নিতে মনে করবেন যে আপনার জন্য যেটা সুইটেবল। আপনার দুর্বলতা গুলো কোথায়, সেই দুর্বলতা গুলো যারা আপনাকে মনে করেন যে আপনি কাটিয়ে উঠতে পারবেন, এই জায়গাগুলোতে আসলে আপনাকে ফোকাস করলেই হবে। ইটস নট অ্যাবাউট যে আপনাকে আইবিএ তে চান্স পাওয়ার না হলে আপনার আলটিমেটলি চাকরি বাকরির ভবিষ্যৎ অন্ধকার। ব্যাপারটা আসলে একদমই এরকম না। আমরা যেহেতু এখানে চারজনই আইবিএ এর, আমরা এই জায়গাটাতে আলাপ করছি যে আইবিএ আপনাকে কিভাবে হেল্প করে। বাট হয়তো আমরা এরপরে একটা সময় চেষ্টা করব যারা আইবিএর বাইরের তাদেরকেও নিয়ে আসবো, তারা কিভাবে আসলে এই জায়গাগুলোতে একই কোয়ালিটি ডেভেলপ করেছিল। ঠিক আছে, আমরা একটু মাহমুদ চৈতির ভাই, কাছে যাব। হ্যাঁ, জাস্ট টু অ্যাড, আমি যদি মাহমুদ ভাইয়ের কথাটা সাম আপ করি, আইবিএ ইজ নট দ্য আলটিমেট ডেস্টিনেশন, ইটস জাস্ট অ্যান স্টেশন ফর ইয়োর লাইফ। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। দ্যাটস এক্স্যাক্ট। অল। আমরা চৈতির কাছ থেকে একটু শুনবো। চৈতি, আপনার এই যে সিমিলার আইবিএ জি ভাই। প্রিপারেশনটা, আপনি আমাদের এখানে গত বছর পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলেন, সেই আমার মনে আছে মে মাসে আপনি প্রথম ভোকাবুলারি কোর্স থেকে আপনি শুরু করেছিলেন, এবং এরপরে আপনি দীর্ঘদিন ধরে সিমিলারলি আপনাকে আমরা দেখেছি যে আপনি রেজার মতোই যে জায়গায় আপনার উইকনেস আপনি সেটাই খোঁজার চেষ্টা করেছেন যে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন। তো কোশ্চেন গুলো খুবই একই রকম। আইবিএ প্রিপারেশন আপনাকে আসলে এমটিও রিটেন বলেন, প্রিলিমিনারি বলেন, এই পরীক্ষা কিভাবে হেল্প করেছিল। আর প্লাস হচ্ছে যে আসলে আমি আপনার কাছে স্পেশালি জানতে চাবো কমিউনিকেশন স্কিল, যে আসলে কমিউনিকেশন স্কিলটা আপনি শুরুতে আমরা দেখেছিলাম সেই মে মাসে যখন থেকে আপনাকে আমি চিনি, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার মধ্যে একটা জড়তা ছিল, বাট এখন কিন্তু আপনি আসলে রেগুলার অনলাইনে আপনার প্রেজেন্সটা আমরা দেখতে পাই। তো আমরা জানতে চাই এই জিনিসটা আপনি আসলে এত অল্প সময় এতটা ইমপ্রুভ কি করে করলেন, এটা যদি আপনি আমাদেরকে দুইটা জিনিস একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্টে হচ্ছে প্রিপারেশন থেকে শুরু করি। আমার এনআরবি ব্যাংকের পরীক্ষাটা ছিল একদম খুব আইবিএ পরীক্ষাটার একদম পর পর। সো আমারও হচ্ছে কি অনেকটা শফিক ভাইয়ের মতোই অবস্থা, যে আমি কোনো রকম কোনো প্রিপারেশন ছাড়া, মানে এক্স্যাক্টলি ব্যাংকের জন্য প্রিপারেশন নেওয়া ছাড়াই পরীক্ষা দিতে চলে গেছি। কারণ আমার মোস্ট প্রবাবলি নভেম্বরের 30 তারিখে আইবিএর পরীক্ষা ছিল, আর এনআরবি ব্যাংকের রিটেন পরীক্ষাটা ছিল মোস্ট প্রবাবলি ডিসেম্বরের 12 বা 13 তারিখের দিকে। সো এই 10 দিনে আসলে আমি ব্যাংককে উদ্দেশ্য করে কোনো প্রিপারেশনই নেওয়ার সুযোগ আমার ছিল না। সো আমার যতটুকু প্রিপারেশন আইবি এর জন্য নেওয়া ছিল ঠিক সেটা নিয়ে আমি হচ্ছে চলে গেছি, জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিসেন্ট অ্যাফেয়ার্স কিছু দেখে চলে গেছিলাম। এই ছিল মোটামুটি প্রিপারেশনের জন্য, যে এক্সট্রা কোনো ইফোর্ট আসলে দেওয়া হয়নি বা দেওয়ার প্রয়োজন হয়নি। তবে বলবো যে এটা তো আইবি এর জন্য প্রিপারেশন নেওয়া ছিল, আইবি এর জন্য তো আমাকে অনেক ইফোর্ট দিতে হয়েছে, ম্যাথে ইংলিশে সেপারেটলি আমাকে ইফোর্ট দিতে হয়েছে। আমি যখন ফার্স্ট আইবি এর জন্য বা জবের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা থেকে শুরু করি, যেটা আমি সবসময় বলি যে আগে নিজেকে জাজ করতে হবে, নিজের ঘাটতিটা কোথায় আছে, আমার প্রবলেম কোন টপিকে, সেটা আগে আমার নিজেকে ফাইন্ড আউট করতে হবে। আগেই ধুমধাম কোচিং এ ভর্তি হয়ে গেলাম, সেখানে ক্লাস করা শুরু করলাম, কিন্তু আমি জানি না যে আমার দুর্বলতা কোথায়, তাহলে আসলে উন্নতি করা কঠিন। রাদার আমি যদি ফাইন্ড আউট করি যে আমার প্রবলেম কোথায় এবং সেই জায়গাটাতে যদি বেশি সময় দিই, সেই জায়গাটা যদি সলভ করার ক্ষেত্রে বা উন্নতি করার ক্ষেত্রে বেশি এফোর্ট দিই, তাহলে আমার আসলে ভালো করার সম্ভাবনা আরো বেড়ে যায়। সো আমারও স্ট্র্যাটেজি ছিল সেটাই। আমি যখন নিজের দুর্বলতা খুঁজতে গেলাম, তখন দেখলাম যে আমার ইংলিশে কিছু দুর্বলতা আছে, আর ম্যাথ যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো আমার মোটামুটি, প্লাস আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমি টিউশনও করাতাম। সো আমি সায়েন্সের সাবজেক্টগুলো টিউশনই করতাম, সো আমার ম্যাথের প্রতি কিছুটা দক্ষতা ছিল, বাট ইংলিশে কিছুটা আমি পিছিয়ে ছিলাম, সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি, এন্ড দেন আমি হচ্ছে পরীক্ষাগুলোতে সাকসেস পেয়েছি আলহামদুলিল্লাহ।
এই ছিল মোটামুটি প্রিপারেশন রিলেটেড। আর যেটা ভাই আপনি বললেন যে কমিউনিকেশনের কথা, তার কমিউনিকেশনে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু মেনশন করি, যে বিষয়টা আপনি বলছিলেন যে শুধু আইবিএ যারা আছে তারাই এমটিইউতে সিলেক্টেড হবে কিনা, বা তারাই ভালো করছে কিনা। ব্যাপারটা মোটেও এরকম না। আমার যখন এনআরবি ব্যাংকে ভাইবা ছিল, শফিক ভাই বলছিলেন যে আপনাকে যখনই ইন্ট্রোডিউস করতে বলা হবে, আপনি যখনই আইবি এর নাম নিবেন, তখনই হচ্ছে কি আলাদা ইমপ্রেশন ক্রিয়েট হবে, যেটা রেজা ভাইয়া বলছিল। তবে আনফরচুনেটলি বলবো না ফরচুনেটলি বলবো জানি না, আমি যখন ভাইবা করতে গেছি আমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ প্রশ্নটা করাই হয়নি। আমাকে কেউ এটা বলেনি যে আপনি কে, আপনার পরিচয় দেন। তাদের সামনে একটা কাগজ ছিল, সবসময় থাকে, সব ক্যান্ডিডেটের ইনফরমেশন দেওয়া থাকে। তারা যে সেটাতে চোখ বুলেছে, আমাকে টেকনিক্যাল কোশ্চেন করা শুরু করেছে। সো আমি কখনো আসলে তাদেরকে এটা বলারই সুযোগ পাইনি যে আমি আসলে আইবিতে চান্স পেয়েছি বা সামথিং। সো আমার পুরো ভাইবাটাই ছিল হচ্ছে কি আমি কেন্দ্রিক। আমি কোথায় পড়াশোনা করেছি সেই কেন্দ্রিক না, বরং আমার কি কি কোয়ালিটিস আছে, কোয়ালিটিস বলতে আমি প্রিভিয়াসলি কোথায় জব করেছি, বা আহ, আমি কারেন্টলি আমাকে এই মানে ভাইবা বোর্ডে থাকা অবস্থায় যে প্রশ্নগুলো করা হয়েছে, যেমন কিছু টেকনিক্যাল কোশ্চেন যেটা বলছিলাম, যে বাংলাদেশের ফিনান্স অ্যাডভাইজার কে, বাংলাদেশের হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কি, এই ধরনের প্রশ্ন করা হয়েছিল। অ্যান্ড সেগুলোর উত্তর দেওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে তারা সিলেক্টেড করেছে। সো আমার পুরো ভাইভাতে আইবি রিলেটেড কিছুই ছিল না, টোটালি নাথিং। সো তার এই বিষয়টা থেকে আসলে আমি কমিউনিকেশন জিনিসটাকে কানেক্ট করতে চাই, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে ব্যাপারটা এরকম না যে আপনি আইবিএতে পড়লেও আপনার সুযোগ হবে যে আপনি আইবিএতে পড়েন সেটা বলার। অনেক সময় হতে পারে যে তাদের সামনে যে ক্যান্ডিডেট লিস্টে আছে সেখানে যে আপনি আইবিএর সেই মানে সেই লাইনটা বা সেই ব্যাকগ্রাউন্ডটা তারা খেয়ালই করে নাই, তারা সম্পূর্ণ আপনার উপরে ফোকাস করছে। সো আপনার ডায়লগ ডেলিভারি বা আপনার হচ্ছে যে প্রশ্নগুলো করছে সেটা উত্তর দেওয়ার আসলে কনফিডেন্স লেভেলটা কিরকম, আপনি কিভাবে সেটা টু দি পয়েন্টে উত্তর দিচ্ছেন নাকি ঘুরিয়ে পেঁচিয়ে আসলে ভুল উত্তর দিচ্ছেন। সো কমপ্লিটলি এটা আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। ভাইবা বোর্ডে ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন আপনার পারফরমেন্স কিরকম হচ্ছে। প্লাস আরেকটা বিষয় যেটা ছিল, ইংলিশে কথা বলা। ইয়েস, যদি আপনাকে ইংলিশে কোয়েশ্চেন করা হয় তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে, যদি বাংলায় কোয়েশ্চেন করা হয় তাহলে বাংলায়। সো ইংলিশে দক্ষতা থাকা বা স্পিচ ডেলিভারি দেওয়া, ফ্লুয়েন্সি থাকাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমার ক্ষেত্রে যেটা কিভাবে আমি উন্নতি করেছি, যেটা ভাইয়া জিজ্ঞেস করছিলেন, সেটা হচ্ছে ইটস ট্রু, আমার প্রচন্ড নার্ভাসনেসের প্রবলেম আছে। আমি যখন হচ্ছে গিয়ে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাই, তখন হচ্ছে গিয়ে আমি খুব নার্ভাস হয়ে যাই। এটা আমি আস্তে আস্তে পরিবর্তন করছি, এবং এটা যে আমি নার্ভাস হই এটা আমি নিজে খুব ফিল করি, এবং ফিলিংসটা থেকেই আমি চেষ্টা করি যে নিজেকে বেটার কিভাবে করা যায়। সো বেটার করার একমাত্র ওয়ে হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হওয়া। আমি একটা জিনিস পারি না, সেটা যদি আমি আমার কমফোর্ট জোনে বসে বসে শুধু বলতে থাকি পারি না পারি না, তাহলে আসলে কখনোই উন্নতি করা সম্ভব না। বরং আমি যদি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে নার্ভাস আমি কোন সিচুয়েশনে হই, সেই সিচুয়েশনগুলো ক্রিয়েট করে সেখানে যদি আমি ওভারকাম করার চেষ্টা করি, তাহলে আসলে সেটা আপনাকে অনেক বেশি হেল্প করে। সো আমিও চেষ্টা করেছি বারবার আউট অফ দ্য বক্সে যাওয়ার, কারণ আমি যখন যেদিন আমি ফার্স্ট আইবিতে ক্লাস করতে গিয়েছিলাম, সেদিন আমাদের ডিরেক্টর স্যার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি আইবিতে কেন এসছো। সো সবাই হচ্ছে গিয়ে জব রিলেটেড কথাবার্তা বলছিল যে স্যার বেটার জবের জন্য বা সামথিং। বাট আমি বলছিলাম যে স্যার আসলে আমি তো এসেছি, আমি অলরেডি একটা জব করতাম, সেটা ছেড়ে দিয়ে আমি আইবিতে এসেছি। আম, আমি এইচবিআই তে জব করতাম, যেটা আমি বললাম, তো সেটা ছেড়ে দিয়ে আমি আইবিএতে এসেছি শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট লাইফের পরে জবে ঢোকার পরে যে একটা বিশাল একটা আমার কমিউনিকেশন গ্যাপ ছিল। সো সেটা কভার করার জন্য আমি হচ্ছে গিয়ে মেনলি আইবিতে এসেছি, যে কিভাবে আমার এই স্কিলটা ডেভেলপ করা যায়, আমি কিভাবে নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারি। আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমরা সবাই বলি যে আইবিতে আমরা কেন আসবো, ভালো নেটওয়ার্কিং এর জন্য, কিন্তু আমি যদি মানুষের সাথে কমিউনিকেটই না করতে পারি, আমার নেটওয়ার্কিংটা হবে কিভাবে? সো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট ইন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল স্টেপ অফ আওয়ার লাইফ। সো এটাই ভাই, এভাবেই আসলে আমি আমি এখানে নিজেকে একটা জিনিস বিপজ্জনক একটু শেয়ার পজিশনে করি। ফেলে কমফোর্ট জোন থেকে বের হয়ে চেষ্টা করেছি। তো চৈতি যখন ভাইবার প্রিপারেশন নিচ্ছিল, আমাদের এখানে আমাদের এই গ্রুপের বিভিন্ন কোর্স থেকে যারা চান্স পেয়েছিল তাদের সাথে আমরা ভাইবার আইবি ভাইবার আগে প্রায় 4 দিন আমরা অলমোস্ট ফুল টাইম একসাথে এই প্র্যাকটিস গুলো করেছিলাম। চৈতির সাথে আমাদের আরেকজন ছিলেন শান্তা নামে, আপনারা তার পোস্ট হয়তো আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখবেন। তো চৈতি আর শান্তাকে আমরা হচ্ছে জোর করে দিলাম, জোড়া, তারপর যে তোমরা দুজন দুজনের সাথে শেয়ার করো আসলে কি প্রবলেম গুলো হচ্ছে। তো চৈতি কতক্ষণ পরে প্রতিদিন একটা জিনিস বলতো, ভাই আমি নার্ভাস, আসলে ভাইবা বোর্ডে হবই, এটা ঠেকানো যাবে না, নার্ভাস হওয়ার পরে কেমনে সামাল দিব ওইটা আছে এখন বলেন। তো ও বলছিল ভাইবা বোর্ডে ঢোকার পরেও আমি আসলে নার্ভাস হবো, এবং ওরা যখন বেরোয় আসছে, ওরা বেরোয় আসে প্রত্যেকে আমাকে ফোন দিত। তো চৈত্র ইয়ে ছিল যে নার্ভাস আসলে হয়েছি, বাট সামহাও ম্যানেজ, যেহেতু প্ল্যান করে গেছিলাম হব।
আপনাদের একটা মজার জিনিস, আমি ইস্টাকের গল্পটাও বলছি। ইস্টাক তো রীতিমতো ভাইবা বোর্ডে ঢুকে বলেই ফেলছিল, স্যার আই এম ফিলিং নার্ভাস। তো এই জিনিসগুলো আসলে সমস্যা না। তুই যে ব্যাপারটা বললাম, আপনারা যদি আপনার প্রবলেম গুলো আইডেন্টিফাই করেন এন্ড ইউ ক্যান, দেন ইউ ক্যান ওয়ার্ক অন ইট, আমি এটা কিভাবে সামাল দিব। সো দ্যাটস ইজি। তো আপনাদের ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আমি ইনবক্সে দেখছিলাম, সব হচ্ছে প্রশ্নগুলোর উত্তর আপনারা অলরেডি পেয়েছেন। সো আবারও সেই কথাই বলবো, আপনাদের এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন, আনমিউট করে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আমরা 5 মিনিট কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে থাকবো। যদি আপনাদের এখনো কোনো প্রশ্ন থাকে, আমরা চেষ্টা করেছি আপনার ব্যাংকের প্রিপারেশন গুলোকে কিভাবে কভার করা যাবে, এবং যারা বিশেষত আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, সো ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। থ্যাঙ্কস। হ্যালো। আপনাকে শোনা যাচ্ছে পরিতোষ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পরিতোষ বলছিলাম। আমি কারেন্টলি হচ্ছে একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি, রেনকন অটোমোবাইলস লিমিটেডে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি আর কি, কাজ করতেছি। তো আহ, আমি মেনলি হচ্ছে প্রাইভেট ভার্সিটি থেকেই হচ্ছে ট্রিপলিতে বিএসসি করা। এখন আমার ইচ্ছা হচ্ছে এমবিএ, আইবিএ থেকে এমবিএ করা। তো এই জায়গাটাতে আসলে একটা মিষ্টি, সত্যি কথা বলতে মিষ্টির মতো একটা মানে। না, হোয়াটস দ্য কোশ্চেন, হোয়াটস দ্য কোশ্চেন, ইজ দ্য কোশ্চেন যে প্রাইভেট ভার্সিটি থেকে আইবিএ তে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন, ইজ ইট দ্য কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, এটা একটা। আর 2 নম্বর রেজা হচ্ছে রেজা এখান রেজা থেকে যদি পড়াশোনা আসলে করেছিল ইউনিভার্সিটি অফ এশিয়া একটুখানি। প্যাসিফিকে। আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার, আমাদের কোর্স গুলোতে যারা আছে, গত বছর যারা চান্স পেয়েছিল তাদের মধ্যে প্রাইভেট ভার্সিটি থেকে কতজন আছেন। সো কিপ ফলোইং দ্য গ্রুপ, ফেসবুক গ্রুপে আপনার এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করবো, এন্ড ইউ উইল গেট দ্য অ্যান্সার। রেজা ইজ ফ্রম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এন্ড হোয়াটস দ্য নেক্সট কোশ্চেন? ভাই, আমি অ্যাকচুয়ালি থ্যাঙ্কস থ্যাঙ্কস দিতে চাই আর কি সবাইকে। থ্যাংক ইউ ফর দ্য সেশন। আর শফিক ভাই, রেজা ভাই, চৈতি আপু, তিনজনকেই বেস্ট অফ লাক, মানে তাদের ফিউচার লাইফের জন্য। এইটাই বলার ছিল। ফ্যান্টাস্টিক। এনিওয়ান এলস? আপনাদের আর কোনো কিছু বলার না থাকলে আমরা শেষ করব। শেষ করার ভাইয়া আগে আমার একটা সবার কোশ্চেন মুখে ছিল। একবার, শিওর। ভাইয়া আমি আইবিএ প্রিপারেশন নিচ্ছি না, বাট জব প্রিপারেশন নিচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে কিভাবে, মানে আমি কিভাবে প্রিপারেশনটা নিব? আমি একদম নিউ, মাস্টার্স এমবিএটা শেষ করেছি সেম, জাস্ট। ইউ নিড টু নো এতক্ষণ জানলেন, এতক্ষণ অলরেডি জানলেন যে চাকরির পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন হয়। তো আপনি আইবিতে পরীক্ষা নাই দিতে পারেন, বাট ইউ নিড টু প্রিপেয়ার ফর দোজ সাবজেক্টস, তাই না? সো জি ইটস জি। নট অ্যাবাউট আইবিএ প্রিপারেশন, ইজ অ্যাবাউট দোজ সাবজেক্টস। আপনি দেখবেন ফেসবুকে, ইউটিউবে আমার একটা ভিডিও আছে, যে চাকরি অনুযায়ী প্রিপারেশন না নিয়ে সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন নেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে একটা ভিডিও পাবেন, যে ব্যাংক, আইবিএ, বিসিএস তো একসাথে প্রিপারেশন নেওয়া যায়। দেখবেন সেখানে আমি বারবার বলেছি, চাকরি অনুযায়ী প্রিপারেশন না নিয়ে আপনারা সাবজেক্ট অনুযায়ী প্রিপারেশন নেন। এটাই আপনার জন্য সাজেশন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে? আহ, ভাইয়া আমার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল। ওকে, এটা হলো যে শিওর শিওর। প্রাইভেট ব্যাংকে তো আমাদের যে ম্যাথ আর ইংলিশ যে কোশ্চেন গুলো হয়, এগুলো আইবিএ প্রিপারেশন দিয়ে মোটামুটি কভার হয়ে যায় যা বুঝলাম। এর বাইরে কোনো আমাদের জিকে ফেস করতে হচ্ছে। এখন রাইট, জিকে রাইট। প্রিপারেশনটা আমরা এবং কিভাবে? রাইট, এইটা আপনি দেখবেন আমরা এখন যেই বিভিন্ন জায়গায় আপনাদের প্রিপারেশনের জন্য হেল্প করি, আমরা সবাই এখন আইবিএ প্রস্তুতির পাশাপাশি এই জায়গাটাতে ফোকাস করি। আপনি যদি আমাদের কোর্স গুলোতে দেখেন, অন্য কোচিং সেন্টারের কোর্স গুলোতে দেখেন, আমরা কিন্তু জেনারেল নলেজ ইনক্লুড করে ফেলি, বিকজ আমরাও চাই আপনাদের আসলে ফাইনাল রেজাল্টটা আসুক। ঠিক আছে? এটা আইবিএ হোক কিংবা অন্য কোথাও হোক, তো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং আপনি যদি একা প্রিপারেশন নিতে চান, তাও কোনো সমস্যা নেই, বাজার থেকে গাইড কিনবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক কিনবেন, ইউ জাস্ট সর্ট আউট ইউর সেলফ যে কি কি করতে হয়, এন্ড ইউ জাস্ট স্টাডি দোজ। আমরা বিভিন্ন কোচিং সেন্টার বা অনলাইনে আমরা যারা আপনাদের জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি, বেসিক্যালি ইটস নট যে আপনাকে আমরা শেখাই। এই 25 বছর বয়সে এসে আপনাকে আসলে খুব বেশি শেখানোর কিছু নাই, অল উই ডু ইজ দ্য গাইডেন্স। ঠিক আছে? আমরা আপনাকে গাইড করি, দ্যাটস ইট। উই আর নট ইউর টিচার, উই মোস্টলি ইউর ফ্রেন্ডস। সো আপনাকে আসলে এই জায়গাগুলোতে আমার মনে হয় নিজে নিজে প্রিপারেশন নেন কিংবা কারো হেল্প নেন, সেটা আসলে এই গাইডেন্সটাই, আর কিছু না। আপনাদের এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আমি আপনাদেরকে আরো একবার দেখাবো, আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলছি যে আমাদের কোর্সগুলোতে কিংবা এক মুহূর্তে আইবিএ রিলেটেড যে কোচিং সেন্টার বা যে গাইডেন্স সেন্টার গুলো আছে, তারা সবাই কিন্তু আপনাদের এই আইবিএ প্রিপারেশনের পাশাপাশি জবের উপরে খুব বেশি ফোকাস করছে, ঠিক যেমন আমরা করছি অন্যরাও করছে। দেখুন আমাদের কোর্সে কিন্তু দেখেন আমরা ডেডিকেটেড ক্লাসগুলো ইনক্লুড করছি।
ঠিক আছে? সো আমরা সবাই কিন্তু এই ব্যাপারে কনসিডার করছি যে আপনাকে শুধু আইবিএ প্রিপারেশন নিলে হবে না, আইবিএ প্রিপারেশনের পাশাপাশি আপনাকে অন্য ব্যাপারগুলোতে কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ আপনি আপনার এই প্রিপারেশনটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন না, সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার এই জায়গাটায় অবশ্যই কেয়ারফুল থাকা উচিত। ঠিক আছে? এবং আমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে এই ব্যাপারটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে থাকি। তো আমাদের যে কোনো কোর্সে যদি আপনি জয়েন করেন, যে কোনো কোর্স ডেফিনেটলি আমাদের হয়তো দেখা যাবে যে আইবিএ পরীক্ষার 1-2 মাস আগে যেই শুধু আইবিএ স্পেসিফিক শর্ট কোর্স গুলো হবে ওইটাতে হবে না। এছাড়া আমরা যে কোনো কোর্সে আমরা সবসময় খেয়াল রাখি আইবিএ প্লাস জব এই ব্যাপারগুলোতে আমরা ফোকাস করতেছি। এখনো যারা আপনারা লং কোর্সে যারা অলরেডি ক্লাস করছেন তারা তো এই জিনিসগুলো পাচ্ছেনই। তারপরে যারা কুইক রান কোর্সে, যেটা এই জুলাই মাস থেকে শুরু হচ্ছে, এই কোর্সে কিন্তু আপনারা জয়েন করলে আমরা কিন্তু এই জব রিলেটেড ক্লাসগুলোতে সবসময় ফোকাস করবো, এবং এটা আপনি যে কোনো ভালো প্রতিষ্ঠানে যাবেন তারা আপনাকে এভাবে করেই গাইড করবে, ডেফিনেটলি ডেফিনেটলি এভাবে করেই গাইড করবে। তো আমার মনে হয় আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। তো আমরা শেষ করব ঠিক 1 মিনিটের মধ্যে। এনিওয়ান এলস? আমরা দেখতে পাচ্ছি অনেককেই, মুবিন। মাহমুদ ভাই, আমার ফিল হচ্ছে যে আমি ব্লক করছি এই যে কথা বলতে বলতে কমলাপুর রেল স্টেশনে। সো আমি আনমিউট করলে আসলে অনেকে শুনতে পাবে তো না, খুব বেশি নয়েজ হবে। So, নো নো নো, আমি উই আর মিসিং ইট, উই আর মিসিং ইট, মানে ইউ আর মিসিং ইট, উই আর মিসিং ইউ। তো সবাইকে এতটুকুই বলবো, লেটস হ্যাভ এ বিগ ক্ল্যাপ অর অ্যাট লিস্ট এ থ্যাঙ্কস। ক্ল্যাপ দিলে শোনা যাবে না, সবার জন্য একটা থ্যাঙ্কস অ্যাট লিস্ট একসাথে। 1, 2, 3 একসাথে। Thank you, Bhaiya. থ্যাংক Thank ইউ। you. থ্যাংক ইউ সো মাচ। Thank you, Bhaiya. সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা রেগুলার এমন সেশন অ্যারেঞ্জ করার চেষ্টা করব যেখানে আমরা আইবিএ প্রিপারেশনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব। সো যারা আমাদের এই সেমিনারটা অংশগ্রহণ করেছিলেন, করছেন এখনো, এবং যারা স্পিকার ছিলেন রেজা, শফিক এবং চৈতি, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা নিয়মিত আপনাদের কাছ থেকে এই ধরনের পরামর্শ, এই জিনিসগুলো আশা করি। আমরা বিভিন্ন প্রশ্ন করি, সেগুলো আপনারা আমাদের মাঝে মাঝে উত্তর দিবেন কমেন্টে। আপনাদের প্রেজেন্স আশা করি, আপনাদের প্রেজেন্স গুলো আমাদের বিভিন্ন সময় উৎসাহ দেয়। সো আমরা আপনাদেরকে চাই রেগুলার। ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, আদারওয়াইজ উই ক্যান সে বাই। রেজা, হ্যাঁ, চৈতি, আমি শফিক, কিছু আপনাদের। বলতে চাচ্ছিলাম। শিওর, থ্যাংক ইউ শিওর। সো মাচ এরকম একটা ইভেন্ট আয়োজন করার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করে থাকি ইনফরমেশন গুলো সার্কুলেট করার, যাতে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য হেল্প হয়, এবং যারা প্রিপারেশন শুরু করতে চায় তারা তাদের জড়তা ভেঙে করা শুরু করতে পারে। সো এই ধরনের ইভেন্ট গুলো আই থিঙ্ক সবার জন্যই হেল্পফুল। সো থ্যাংক ইউ সো মাচ এটা অ্যারেঞ্জ করার জন্য। তোমাকে অনেক থ্যাঙ্কস চৈতি। মাহমুদ ভাই, আপনি তো প্রায় এইসব এরকম সেশন অ্যারেঞ্জ করেন। আপনার আগের সেশন, অনেকগুলো সেশনেও আমি ছিলাম। সো ইটস ভেরি ভেরি ওয়ান্ডারফুল যে এতগুলো মানুষের সাথে আমরা কানেক্ট করতে পারি, তাদেরকে আমি হেল্প করতে পারি। আমি আসলে এটা চেষ্টা করতেছি, যেমন আমাদের আগামী 11 তারিখে একটা সেমিনার আছে, সেটা হচ্ছে এই আইবিএ প্রিপারেশনটা ব্যবহার করে কিভাবে আইএলস এ ভালো স্কোর তোলা যায়। সো হ্যাঁ, অল হ্যাঁ, এর হ্যাঁ, ট্রাইং, যে সেম তুমি যদি ইংলিশে পড়ো, তুমি রেগুলার জানো, ইটস অলমোস্ট সিমিলার। ইনফ্যাক্ট লোকাল জব গুলোতে, এমএনসি গুলোতে একটা আইএলস স্কোর এখন অনেক হেল্প করতেছে, বিকজ তোমার কমিউনিকেশন স্কিলের এটা একটা বড় ইন্ডিকেটর যে তুমি কমিউনিকেশন স্কিলে ভালো করেছো, তোমার অলরেডি একটা ভালো কি বলা যেতে পারে, যে তোমার একটা ভালো দখল আছে। সো আমরা চেষ্টা করি যে এই জায়গাগুলোতে আহ সবার জন্য, আপনারা নিজেরা যদি কোনো সেমিনার, কোনো সেশন নিতে চান আমাদেরকে জানাবেন, আমরা সবার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আজকে সেমিনার দেখছেন, 11 তারিখের সেমিনারে আপনাদের আমন্ত্রণ যে আপনারা আসলে এর পরের সেমিনারটা উপভোগ করবেন, যে আইবিএ প্রিপারেশন যদি নেন সেটাকে আইএলস এ ভালো একটা স্কোরে কিভাবে কনভার্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।